আজকের গল্প ভোলা ডাকাতের গল্প। দিগন্তে অস্তগামী সূর্যটার লাল আলোয় দূরের খাল পাড়টা লাল হয়ে আছে। আঁকাবাঁকা পথটা ক্রমেই নিচু হয়ে গিয়ে শেষ হয়েছে খালপাড়ের খেয়া ঘাটে। খালের ওপারে আবার পথ শুরু। 2 ক্রোশ মতো হাঁটলে পড়বে রাজীবপুর, মণ্ডলপাড়া, বাগদিপাড়া গ্রাম। তারপরেই ধুধু করছে প্রান্তর। লোকে বলে জটাধারীর মাঠ, কেউ আবার বলে জটার মাঠ। সন্ধ্যের মুখেই সে মাঠ একেবারে নির্জন হয়ে যায়। মাঠের শেষ হলেই দেখা যায় ভাঙাচোরা এক শিব মন্দির। বহু পুরনো এক বট গাছের মোটা মোটা ঝুড়ির ফাঁক ফোকর দিয়ে মন্দিরটা দেখা যায়। জটাধারী শিবের মন্দির। ফি বছর শিব চতুর্দশীর সময় মেলা বসে এখানে। সব ধর্মের মানুষের আগমন ঘটে। মন্দির আর বটতলা ছাড়িয়ে পথটা আরও এগিয়ে গেছে গোসাইপুর গ্রামের দিকে। বহু পুরনো বর্ধিষ্ণু এক গ্রাম। গ্রামের আনাচ কানাচে এখনো নবাবী আমলের বাড়ি ঘরের ধ্বংসাবশেষ দেখা যায়। ছোট ছোট পোড়া ইটের প্রাচীর, ভাঙা টেরাকোটার কাজ। পুরনো ভাঙা এক রাজবাড়ি দাঁড়িয়ে আছে। কিছুটা অংশ এখনো ভালো আছে। জমিদারও আছেন একজন, তবে তার দেখা পাওয়া যায় না। শোনা যায় তিনি থাকেন কলকাতা শহরে। জমিদারি সামলায় নায়েব আর গোমস্তারা। তারা যে গরিব প্রজাদের প্রতি বিশেষ সদয় নয় তা বলাই বাহুল্য। এই গোসাইপুর গ্রামেই থাকেন বৃদ্ধ পুরোহিত রাধা মাধব গোসাই। অবস্থা তেমন সচ্ছল নয়। কোনো রকমে পূজা আর্চা করে চলে যায়। ভিন গাঁয়ে কয়েক ঘর শিষ্য আছে। তাদের কাছ থেকে কিছু দক্ষিণা আদায় করে আর যজমানি করে নিঃসন্তান গোসাই মশাইয়ের কোনো মতে চলে যায়। গোসাই মশাই গিয়েছিলেন কুমিরমারি খালের ওপারে 2-1টি গ্রাম থেকে কয়েকজন শিষ্য ও যজমানের কাছ থেকে প্রণামী আদায় করতে। পায়ে হেঁটে ফিরছিলেন খালপাড়ের রাস্তায়। কাঁধে প্রণামীর বোঝা আর বয়সের ভারে তাঁর চলার গতি ক্রমেই ধীর হয়ে যাচ্ছিল। খালপাড়ের খেয়াঘাটে যখন তিনি এসে পৌঁছলেন তখন সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। দিনের শেষ খেয়া ছাড়বো ছাড়বো করছে। খেয়া মাঝি মোতালেব মিয়া গোসাই মশাইকে দেখতে পেয়ে অপেক্ষা করছিল। তিনি উঠতেই খেয়া ছেড়ে দিল। কুমিরমারি খাল নামে খাল হলেও বেশ চওড়া। এপার ওপার হতে ভালোই সময় লাগে। দিনের শেষ খেয়ায় লোকজনও একেবারে খারাপ হয়নি। লগি দিয়ে খানিকটা ঠেলে বৈঠা হাতে তুলে নিল মোতালেব। হালে বসে আছে তার ছেলে শুকুর। মোতালেব বলে উঠল, পেন নাম ঠাকুরমশা, গেছিলেন কনে? এই সাঁঝবেলায় ফিরতিছেন? রাধা মাধব গোসাই বললেন, ওপারে শিষ্য বাড়িতে গিয়েছিলাম মোতালেব, হেঁটে আসতে দেরি হয়ে গেল। তা তোমরা আছো কেমন? আর আমাদের থাকা ঠাকুরমশাই, দেনার দায়ে এমন ধান জমিটা বিক্রি হয়ে গেল। এই মহাজনের কত কলাম, আর 2 মাস আমাদের সময় দেন। তা সে শুনলে তো। আর ওই আরেক হইছে ওই জমিদারের নায়েব, বেটা সাক্ষাৎ ইবলিশের পো। খাজনা আদায়ের নামে কি অত্যাচার করতেছে বেটা। এই নাওখান আছে তাই সংসারে কিছু দিতে পারতেছি। গোকুল ঘোষ ব্যাপারী মানুষ। এ হাটে ও হাটে ঘুরে জিনিসপত্র বেচে। সে বলে উঠল, আর বলো না মোতালেব, সবখানে একই অবস্থা। এই চিরস্থায়ী নাকি এক বন্দোবস্ত করে ওই সুমন্দিরপুর লাল মুখগুলো দিলে সব শেষ করে। জমিদারকে এখন আর দেখতে পাও? ওই লায়েবি সব। এখন হাটের ব্যাপারীদের থনো টাকা আদায় করতে লেগেছে। এমন সময় মোতালেব বলল, ঠাকুরমশা, আপনি বাড়ি যাবেন কেমনে? ওই জটার মাঠে যাইতেই তো আন্দার হইয়া যাইব। শেষে না ভোলা ডাকাইতে হাতে পড়েন। তার চাইতে আজকে রাতটা ওই রাজীবপুরের হালদারগো নাট মন্দিরে কাটাইয়া দেন না, কাল সকালে চলে যাইবেন। এ কথায় পুরোহিতকে বিশেষ চিন্তিত দেখালো। জটাধারীর মাঠে কিছু বছর যাবৎ
ভোলা ডাকাতের উপদ্রব শুরু হয়েছে। বিরাট বটগাছের তলায় তার দলবল লুকিয়ে থাকে, সুযোগ মতো আশপাশের এলাকায় ডাকাতি করতে বেরোয়। কিন্তু তার একটা গুণ আছে, কোনো গরিব মানুষের ওপর সে লুটপাট চালায় না। তার শিকার মূলত ধনী জমিদার, নায়েব কিংবা বণিক বা সুদখোর মহাজন। বেশিরভাগ সময় অমাবস্যার রাতে ডাকাতি করতে বেরোয় সে। দলবল নিয়ে দূরের কোনো জমিদার বাড়ি কিংবা নদীপথে কোনো বণিকের নায়ে হামলা চালিয়ে দ্রুত সরে পড়ে। সঠিকভাবে কেউই জানে না যে ভোলা ডাকাত কোথায় থাকে। কেউ বলে জটাধারীর মাঠ, আবার কেউ বলে চামটার বিলে, কিংবা কেউ বলে শিবকালীর জঙ্গলের পুরনো গড়ে তার আড্ডা। তবে এটাও ঠিক যে গরিব মানুষকে সে লুটপাট করে না, বরং সুবিধা অসুবিধায় গরিব গুরব মানুষকে সে কিছু কিছু উপকারী করে থাকে। তাই তারাও তাকে প্রাণপণেই আগলে রাখে। কাজেই গোসাই মশাই দোটানায় পড়লেন। একটু ভেবে বললেন, তা আমার থেকে সে আর কি পাবে? ওই সামান্য কটা প্রণামী ট্যাগ আর কাপড়, তাই নিয়ে তার হবে কি? ও আমার এসে কিছু কবে না। তাছাড়া কি ঠাকুরমশাই, ওই বাড়িতে ব্রাহ্মণীর শরীর গতি খুবই খারাপ, আজ আমারে যাইতেই হবে। মোতালেব একটু শ্বাস ফেলে বলল, তাইলে যান, তবে একটু সাবধানে যাইবেন। অল্প অল্প ম্যাগ আছে, চাইন ধরতে মেলা দেরি। একটু পরে কুমিরমারি খালের ওপার দেখা গেল। কেউ খেয়াল করল না যে নাও ওপারে ঠেকতে না ঠেকতেই একজন লোক খুব তাড়াতাড়ি মাঝির ভাড়া মিটিয়ে সরে পড়ল। তারপর হনহন করে হাঁটা লাগালো সামনের দিকে। ঠাকুর মশাই নদী পার থেকে একটি গো শকট জোগাড় করলেন, কিন্তু গারোয়ান কিছুতেই জটার মাঠ পেরিয়ে যেতে রাজি হল না। অগত্যা তাকে মাঠের কাছাকাছি নামিয়ে দেবার শর্তে সে যেতে রাজি হল। গোজানের ঝাঁকুনিতে আর পথশ্রমে ক্লান্ত গোসাই মশাইয়ের একটু তন্দ্রামতো এসে গেছিল। রাজীবপুর, মণ্ডলপাড়া এসব পেরিয়ে যখন গরুর গাড়ি জটার মাঠের কাছে পৌঁছল, তখন চারিদিক ঝিঁঝির ডাকে ভরে গেছে। সামনের পথ বেশ অন্ধকার, দূরের মাঠটা একটা রহস্যময় আবছা অন্ধকারে ভরে আছে, বেশি দূর দেখা যায় না। গরুর গাড়িটা চলে যেতেই চারিদিক আরো নিস্তব্ধ হয়ে গেল। শুধু ঝাঁকে ঝাঁকে জোনাকি এদিকে ওদিকে আলোর বিন্দুর মতন জ্বলছে, নিভছে। ক্লান্ত ঠাকুর মশাই আবার পথ চলতে শুরু করলেন। খালপাড় থেকে যে লোকটা হনহন করে চলে গিয়েছিল, এবার তার কথায় আসা যাক। তার নাম হেবো। সে আসলে ভোলা ডাকাতের একজন অনুচর। এরকম অনেক অনুচর তখনকার দিনে এদিকে ওদিকে ছড়িয়ে থাকত। এরা হাটে মাঠে দোকানে কাজকর্ম করত, আর সময় সুযোগ বুঝে খবরাখবর পাচার করত ডাকাতদের কাছে। আবার ডাকাতি করে সরে পড়ার রাস্তাও এরাই দেখিয়ে দিত। হেবো এইরকম একজন লোক। সন্ধ্যের মুখে সে জটার মাঠের বটগাছের কাছে পৌঁছে গেল। এদিক ওদিক তাকিয়ে বটগাছের একটু দূরে থেকে হেবো একটা শীষ দিল। উত্তরে দূর থেকে আরেকটা শীষ ভেসে এলো। হেবো নিশ্চিন্তে বটগাছের তলায় গিয়ে পৌঁছল। তখন সেখানে বেশ অন্ধকার, আর সেই অন্ধকারে গা মিশিয়ে কয়েকজন লোক সেখানে দাঁড়িয়ে আছে। হেবোকে দেখতে পেয়েই একজন বলে উঠল, কিরে, খবর কি? খবর ভালো, শিকার এদিকেই আসতে আছে। কিরকম? হেবো গোসাই মশাইয়ের বৃত্তান্ত ডাকাতদের বলল। শুনে ভোলা বলল, তুই আর শিকারের খোঁজ পেলি না? শেষে কিনা ওই বুড়ো গোসাই পণ্ডিত, ওর কাছে ক টাকা পাওয়া যাবে? হেবো বলে উঠল, না না, ওই গোসাই মশাই শিষ্য বাড়ি ঘুরে আসতেছে, নিশ্চয়ই মাল করি ভালোই আছে সঙ্গে। ভোলা ডাকাত ছুঁচো মেরে হাত গন্ধ করে না। তবে যখন বলছিস একটু বাজিয়ে দেখা যেতে পারে। তা সে কখন এখানে আসবে? এই একটু পরেই এসে উপস্থিত হবে। হয়তো গরুর গাড়ি করে ওই মাঠের ধার অব্দি আসবে, তারপর হেঁটে আসবে। গরুর গাড়ি হয়তো এই মাঠে আসবে না। ঠিক আছে, তুই এবেলা সরে পড়, গড়ের ঘাটিতে চলে যা। ওখানে নিবারণ আছে,
ওদের সঙ্গে আজকের রাতটা ওখানে কাটা, আমি এদিকে দেখছি। হেবো রওনা দিল। ভোলা তার কজন সঙ্গীকে ডেকে নিল, তারপর কি করতে হবে বুঝিয়ে দিল। এদিকে গোসাই মশাই যতই জটার মাঠ ধরে এগোতে থাকেন, ততই তার মনে ভয় চেপে বসতে থাকে। কাজটা কি ঠিক হলো? আজকের রাতটা রাজীবপুরের নাট মন্দিরেই কাটালে হয়তো ভালো হতো, কিন্তু এখন আর ভেবে লাভ নেই, এগিয়ে যেতেই হবে। একটু একটু করে অন্ধকার পাহাড়ের মতন জটার বট গাছ এগিয়ে আসতে লাগলো। আচমকা একটা হাঁক ভেসে এলো, কে যায়? গোসাই মশাই থমকে দাঁড়িয়ে পড়লেন। বেশ বুঝতে পারলেন যে আজ কতিক সুবিধে নয়, ওরা নিশ্চয়ই ডাকাত। তবুও কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, ব্রাহ্মণ পুরোহিত, গোসাই। অন্ধকার থেকে উত্তর এলো, এগিয়ে এসো। গোসাই মশাই কোনো রকমে এগিয়ে গেলেন। বটগাছের ঝুড়িগুলোর আড়াল থেকে কয়েকটি ছায়া মূর্তি বেরিয়ে এলো। সামনের লোকটি বলে উঠল, এ গোসাই, প্রাণের ভয় নেই? এই আন্ধার রাইতে যাও কোথা? গোসাই মশাই প্রথমটা বেশ ভয় পেয়েছিলেন, এবার একটু সামলে নিয়ে বললেন, গরিবের আবার প্রাণের ভয় কি? কেন, তোমার সাথে টাকা করি কিছু নেই? টাকা করি কোথায় পাবো বাবা? দেশের কোন মানুষটার কাছে টাকা করি আছে? শিষ্য বাড়ি গিয়েছিলাম, তারা কিছু ফলমূল আর ওই কাপড় গামছা দান করি খালাস, বলে সুদিন এলে টাকা করি দেবে। ওই একজন শুধু একটা টাকা দিয়েছিল, তাও তা থেকে কটা পয়সা খরচা হয়ে গেছে বাবা। আর একজন বলে উঠল, এই সত্যি কথা বলছো নাকি ঘেটে দেখব? গোসাই মশাই ক্ষুণ্ণভাবে বললেন, বামুন মানুষ, এখনো সন্ধ্যার নিক সারিনি বাবা, ভর সন্ধ্যাবেলা মিথ্যা বলতে যাব কেন? ভোলা বলে উঠল, ঠিক আছে, ভোলা ডাকাত গরিবের মারে না, তোমায় ছেড়ে দিতে পারি, কিন্তু আমার এখন কাজ করে দিতে হবে ঠাকুর। ঠাকুর মশাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। কি কি কাজ? ভোলার অন্য এক সঙ্গী গজা বলে উঠল, ওই গড়ের ঘাটিতে আমরা মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করতেছি, তোমারে ওই কালী মায়ের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে দিতে হবে। গোসাই মশাই ঘাবড়ে গেলেন। গড়ের জঙ্গলে ডাকাতের ঘাঁটি আছে এমন কথা তিনি আগে শুনেছিলেন, তাহলে সেটা সত্যি কথা, কিন্তু সেখানে যাবার কথা তিনি স্বপ্নেও ভাবেন না। শেষকালে কি ডাকাতের দলে ফেরার জন্য থানা পুলিশের খপ্পরে পড়তে হবে নাকি? রাধা মাধব রক্ষা করো। মুখে বললেন, কি বলছো বাবা? আমরা চিরকালের বৈষ্ণব, কালী মায়ের পুজো তো আমরা করি না, আমাদের বংশের নিয়ম নেই, ও আমি পারবো না। ভোলা বলে উঠল, ঠাকুর, কেন ঝামেলা বাড়াচ্ছ? তোমার বেশি কিছু করতে হবে না, ওই শুধু দুটো ফুল বেলপাতা দিয়ে দেবে, আর কিছু না। সময় মতো আমার লোক তোমার বাড়ি থেকে তোমাকে নিয়ে যাবে, আবার ঘরে পৌঁছে দেবে। এখন যাও, বাড়ি গিয়ে চিন্তা করে দেখো। যাও, এই গজা, ঠাকুরের বাড়িতে পৌঁছে দে। আড়াল থেকে আরেকজন লোক এগিয়ে এলো। ঠাকুর মশাই চিন্তিত মুখে বাড়ির দিকে এগিয়ে চললেন। কুমিরমারি খাল নামে খাল হলেও আসলে এটা একটা ছোটখাটো নদীই বলা যায়, যার একটা মুখ বেরিয়েছে মালঞ্চ নদী থেকে, তারপর অনেকটা এঁকে বেঁকে গিয়ে এক গভীর জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। তারপরেই শুরু হয়েছে বাদাবন বা সুন্দরবন। এই বনের গভীরে মাঝে মাঝে কিছু ভাঙাচোরা গড় বা দুর্গের ধ্বংসাবশেষ দেখা যায়। শোনা যায় অতীতে পর্তুগিজ হারমাদরা মোগল শাসকদের হাত থেকে লুকিয়ে থাকার জন্য এরকম অনেক ছোটখাটো কেল্লা বানিয়েছিল। এখন যার অধিকাংশই বাঘের আস্তানা। এইরকম এক গড়ের কিছুটা অংশে ভোলা ডাকাত তার আস্তানা বানিয়েছে। জায়গাটা দুর্ভেদ্য বাদাবনের মাঝে। কাছেই একটা মিষ্টি জলের কুয়োও আছে, তবে বাঘ আর কুমিরের ভীষণ উপদ্রব। তাই সুন্দরবনে যারা কাঠ বা মধু সংগ্রহ করতে আসে তারা এদিকে প্রায় আসেই না। ফলে ভোলা ডাকাতের এটা একটা শক্ত ঘাঁটি। গোসাই ঠাকুর যেদিন জটার মাঠে ভোলার খপ্পরে পড়েছিলেন তার কিছুদিন পরের কথা।
গড়ের জঙ্গলের ঘাঁটিতে সবাই এসে জড়ো হয়েছে। ভাঙাচোরা কেল্লার কিছুটা পরিষ্কার করে একটা ছোট মন্দির বানানো হয়েছে, সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির। আজ অমাবস্যা। মায়ের পূজার যোগাড়যন্ত্র সারা হয়েছে, এমনকি বলির জন্য একটা পাঠা পর্যন্ত জোগাড় হয়ে গেছে। সন্ধ্যাবেলাতেই পুজো শেষ করে ভোলার দল বেরিয়ে পড়বে ডাকাতিতে, কিন্তু গোসাই মশাইয়ের দেখা নেই। গজা আর যোগর উপর দায়িত্ব ছিল সাঁঝের বেলা লাগতেই গোসাইকে নিয়ে তারা চলে আসবে, কিন্তু কারও দেখা নেই। সবাই অস্থির হয়ে উঠেছে। তাদের পেশিবহুল শরীরে আজ ডাকাতির নেশা লেগেছে। বেশিক্ষণ বসে থাকার ধৈর্য তাদের নেই। অনেকক্ষণ ধরে হেবো নদীর দিকে চেয়ে বসেছিল। তারপর সে একটা গরান গাছের ডালে উঠে বসল। সেই গাছের উপর থেকে কুমিরমারি খালের অনেকটা দেখা যাচ্ছিল। একটু পরেই দূরের প্রায়ান্ধকার জলে একটা নৌকার অবয়ব দেখা গেল। তারপর সেটা কাছে আসতেই ওদের দেখতে পেল হেবো। গজা আর যোগো ঠাকুর মশাইকে নিয়ে নামল। তখন বেশ অন্ধকার হয়ে গেছে। মন্দিরের বেদিতে দুটো লণ্ঠন জ্বালানো হয়েছে। মশালগুলো তোলা আছে রাতের জন্য। ভোলা এগিয়ে এলো। এসো ঠাকুর, তোমার জন্যই আমরা বসে আছি। পুজো হয়ে গেলেই ওরা আবার তোমাকে বাড়িতে রেখে আসবে। আর হ্যাঁ, এই ঘাটির কথা কাউকে যেন বলো না। এখন এসো। পায়ে পায়ে গোসাই মশাই এগিয়ে গেলেন। কাঁসর ঘণ্টা বেজে উঠল। পুজো শুরু হয়ে গেল। ডাকাতেরা ষাঁড় দিয়ে মাটিতে বসে পড়ল। প্রদীপ আর লণ্ঠনের আলোয় সিদ্ধেশ্বরী কালী মায়ের রূপ ভয়াবহ দেখাচ্ছে। ঘিরে থাকা ডাকাতদের চেহারাগুলিও সাংঘাতিক। গোসাই মশাই বেশ ভয় পেয়ে গেলেন, কিন্তু মুখে কিছু প্রকাশ করলেন না। অবশেষে বলির পালা। ভোলা নিজেই খাঁড়া নিয়ে হাড়ি কাঠে পাঠার মাথা গুঁজে জবা ফুলের মালা পরিয়ে এক কোপে তার মাথা কেটে ফেলল। সবাই জয় মা বলে চেঁচিয়ে উঠল। ঠাকুর মশাই চোখ বুজে ফেললেন। তারপর সবার কপালে বলির রক্তে তিলক পরিয়ে দিয়ে তবে ঠাকুর মশাই ছাড়া পেলেন। এবার হেবো একাই তাকে বাড়ি নিয়ে চলল। ঠাকুর মশাই শুধুমাত্র একটি রৌপ্য মুদ্রা দক্ষিণা গ্রহণ করলেন, আর কিচ্ছু নিলেন না। তবে ভোলা মাঝে মধ্যেই এর ওর হাত দিয়ে ঠাকুর মশাইয়ের বাড়িতে এটা ওটা পাঠিয়ে দিত। পুজো শেষ হয়ে যাবার পর সবাই মিলে ডাকাতিতে যাওয়ার উদ্যোগ নিচ্ছে। ভোলা মন্দিরের উঁচু চাতালে দাঁড়িয়ে বলতে লাগলো, ভাই সব, আমাদের কালী মায়ের আদেশে আমরা আজ হামলা করতে চলেছি। আজ আমরা যাব নবাবগঞ্জের ধীরু সাঁয়ের বাড়ি। বেটা মহাজনী কারবার করে মেলা টাকা করেছে। আমরা দুটো নৌকোয় করে যাব। সাঁয়ের বাড়ির বাইরে যারা পাহারায় থাকবে তারা খুব সাবধান। গাঁয়ের মানুষ জেগে ওঠার আগেই আমাদের সরে পড়তে হবে। আর হ্যাঁ, কোনো মাইয়া মাইনসের গায়ে যেন হাত না পড়ে। এবার সবার গুনতি হবে। সবাই দু সারিতে দাঁড়াও। সবার মাথা গুনতি হলে ভোলা বলল, আজ আমরা 30 জন আছি। 5 জন একেবারে নতুন, তারা এই ঘাটি সামলাবে। আজ রাইতে কোথাও যাবে না। হেবো, পচা, খাদু, শম্ভু আর পঞ্চানন, তোমরা এই ঘাটির পাহারায় থাকবে। বাকিরা হাতিয়ার নাও, রন পা নাও, মশাল নিয়ে নাও। এবার বলো, জয় মা কালী। সবাই হাঁকার দিয়ে দুটো নৌকায় গিয়ে উঠল। দেখতে দেখতে নৌকো ছেড়ে দিল। কুমিরমারি খাল হয়ে মালঞ্চ নদী বেয়ে নৌকো চলল নবাবগঞ্জের দিকে। অমাবস্যার রাতে নদীর জলে দুটো কালো বিন্দুর মতন নৌকো দুটো ভেসে চলল। নবাবগঞ্জ জায়গাটি বেশ বড়সড়। বিশাল বড় হাট বসে। দূর দূর থেকে অনেক মহাজনী নৌকার আসা যাওয়া লেগেই থাকে এখানে। প্রচুর টাকার ব্যবসা চলে। ধীরু শাহ এই হাটের ইজারাদার। এছাড়া আছে তার মহাজনী কারবার। নদীর ধারে গঞ্জের হাটের পাশেই তার বিরাট বাড়ি। বেশ কিছু লাঠিয়ালও আছে সাঁয়ের বাড়িতে। লোকে বলে ধীরু শাহর টাকার লেখাজোখা নেই, তবুও তার টাকার খাইয়ের কোনো কমতি নেই। গরিবের রক্ত চুষে খেতে সে সব থেকে বেশি ভালোবাসে। ভোলার দলের নৌকো দুটো যখন গঞ্জের হাটের কাছে এসে ভিড়ল, তখন অনেক রাত। দূর গ্রাম থেকে কুকুরের চিৎকার ভেসে আসছে। একটা মাচা মতো চালা ঘরে হাটের পাহারাদাররা থাকত।
কিন্তু তারাও তখন ঘুমিয়ে পড়েছে। দুটো নৌকো করে এতগুলো লোক যে ঘাটে এসে নামলো তা কেউই খেয়াল করল না। শুধু ঘাটের এক কোণায় অন্ধকারে মিশে একজন ভিখারি গোছের মানুষ বসেছিল। এবার সে নৌকা লক্ষ্য করে এগিয়ে গেল। ভোলা বলে উঠল, কে? বিহারি খুড়ো। উত্তর এলো, চুপচাপ আমার পিছনে চলে এসো সবাই। গোটা দলটা নিঃশব্দে তার পিছু নিল। গঞ্জ ছাড়িয়ে কিছুটা গিয়েই বিহারি বলল, ওই যে বাড়িটা, পিছনের দরজায় পাহারা বিশেষ থাকে না, ওই দিক দিয়ে গেলেই ভালো হয়, পাঁচিলটাও নিচু আছে, আর আমার পাওনাটা ভুলো না। বলেই সে হনহন করে হেঁটে অন্ধকারে মিশে চলে গেল। ভোলা তার দলকে দুভাগে ভাগ করল। বাইরের পাহারায় থাকবে গজা আর যোগর দল, ভোলা আর বাকিরা যাবে ভিতরে। কয়েকজন নিঃশব্দে পাঁচিল টপকে পিছনের ভারী কাঠের দরজাটা ভিতর থেকে খুলে দিতেই সবাই মিলে হাঁকার তুলল। তারপর সবাই ঢুকে পড়ল বাড়িতে। শব্দ পেয়ে ধীরুষা দোতলা বাড়ির উপরতলা থেকে চিৎকার করতে লাগলো। তার পশ্চিমা লাঠিয়ালেরাও উঠে পড়েছিল। শুরু হয়ে গেল হাতাহাতি, লাঠালাঠি। ভোলা, সামন্ত আর বিশুর মতন পাকা লাঠিয়ালের সামনে লাঠি হাতে কেউ বেশিক্ষণ দাঁড়াতেই পারছিল না। দেখতে দেখতে তারা আঙিনায় পড়ে গড়াতে লাগলো। কারো হাত, কারো পা, কারো কারো বা মাথা ফেটে রক্ত গড়াচ্ছে। কিছুক্ষণের মধ্যে ধীরুষার চারপাশে একদল বিকট আকার লোক ঘিরে দাঁড়ালো। অনেকগুলো মশাল তখন জ্বলে উঠেছে। ভোলা বলে উঠল, এইবার মশাই, মাল করি যা আছে বের করে ফেলো যদি প্রাণে বাঁচতে চাও। ধীরুষা ভয়ে ভয়ে ঘরের বিরাট সিন্দুকটা খুলতেই থরে থরে টাকা আর গয়নাগাটিতে আলো পড়ে চকচক করে উঠল। খুব তাড়াতাড়ি বস্তায় ভরে ফেলা হলো সবকিছু, আর নিয়ে নেওয়া হলো যত দলিল দস্তাবেজ। এমন সময় বাইরে থেকে আওয়াজ ভেসে এলো, খুচি খুচি। এর মানে হলো আশেপাশের লোকজন চলে আসতে শুরু করেছে, তাই ঘাঁটির পাহারাদারেরা সংকেতে সাবধান করে দিচ্ছে। ভোলা তার দলবল নিয়ে বেরিয়ে পড়ল। সবাই আবার চলল নৌকা ঘাটের দিকে। তারপর আবার মালঞ্চ নদীর দিকে ভেসে চলল দুটি নৌকা। তখন পূব আকাশ একটু একটু ফর্সা হয়ে এসেছে। এর বেশ কিছুদিন পরের ঘটনা। গোসাইপুরের জমিদার বাড়ির পাশে নাট মন্দিরে বেশ কিছু বৃদ্ধ লোক জড়ো হয়েছেন। সবার মুখে একটাই আলোচনা, ভোলা ডাকাতের কথা। নবাবগঞ্জের ডাকাতির পরে এদিকে ওদিকে আরও কয়েকটা ডাকাতি হয়ে গেছে, কিন্তু চৌকিদার বা পুলিশ এখনো কিছুই করে উঠতে পারেনি। বৃদ্ধ দুর্গাপদ মুখুজ্জে একজন মাতব্বর গোছের লোক এতক্ষণ বসে তামুক খাচ্ছিলেন। হুকোটা নামিয়ে রেখে বলে উঠলেন, আরে ওই কটা পুলিশের আর চৌকিদারের কি মুরদ আছে নাকি ওই ভোলা ডাকাইতে ধরবে? সে সাক্ষাৎ মা কালী সন্তান, সিদ্ধেশ্বরী মা তাকে রক্ষা করে। নইলে ওই আশু গায়ের শিবে নিকিরির বাড়ি কেউ ডাকাতি করতে সাহস পায়? বলে অমন জমদূতের মতন লেঠেল, যাতে দেখলেই লোকে ভিড় মিজায়, তাদের কি মাঠটাই না দিয়েছে ওই ভোলার দল। আর ওই শিবে নিকিরি, হ্যাঁ, ও তো এক নম্বরের পিচেস, মহাজনী কারবার করে গরিব মানুষের রক্ত চুইসে খায়। আরেক বয়োজ্যেষ্ঠ মানুষ শিবতোষ বাবু বলে উঠলেন, আরে দুর্গা, ওই শিবপুরের জল ডাকাতির কথাটা তো বললেই না। কোনটা? আরে ওই পুলিশের নৌকায় হামলার বৃত্তান্তটা। ওহো, সেই ওই ফিরিঙ্গি খালের কাছে? আরে হ্যাঁ হ্যাঁ, আবার কোনটা বলো না, এরা তো শোনেইনি। উৎসাহে শ্রোতার দল কিছুটা এগিয়ে এসে বসল। সবাই ঘটনা শুনতে চায়। দুর্গাপদ মুখুজ্জে বললেন, হ্যাঁ হ্যাঁ, তা আমি সেদিন যাচ্ছিলাম ওই কুমিরমারি খাল ধরেই ওই ফকির মিয়ার নাওয়ে যাচ্ছিলাম আমার বড় মেয়ের বাড়ি হবিবপুরে। তা সন্ধে হব হব করছে। ফকির বললে, ওই সামনের বাঁকটা পেরিয়ে আর এগোনো সুবিধে হবে না, আন্ধার নেমে যাবে, তা সামনেই শিবপুরের ঘাটে নাও ভেড়ানো যেতে পারে। জায়গাটা ছোট গ্রাম, ও নাও ঘাটে রেখে সে রাইতে ওই গায়ের কারো বাড়িতে রাতটা কাটান যেতে পারে। এই মনে করে ফকিরে বললাম ওই শিবপুরের ঘাটে নাও ভেড়াতে। কিন্তু কিছুটা এগোতেই দেখি সামনে একটা লম্বা সরু মতো ছিপ নৌকা আগে আগে যাচ্ছে।
সে নাওয়ে কোনো বাতি জ্বলেনি। বেশ কজন মাল্লা সমানে নাও বাইছে। ফকিরকে বললাম, ফকির, এইখানেই নাও দাঁড় করাও, আর এগোন ঠিক হবে না, গতিক ভালো ঠেকে না, ও নিশ্চয়ই ডাকাতের নাও। সঙ্গে সামান্য জিনিসপত্র আর টাকা করে ছিল, সেটুকুই বা কম কি? গেলে তো গেলই, উপরি প্রাণটাও যেতে কতক্ষণ। কিন্তু ফকির ভালো করে দেখে বলল, কথা, দূরে যেন একখান বড় লাউ দেখা যায়। শিবখান মনে লওয়ায় ওই লাউয়ের দিকেই জাতিছে। তখন প্রায় আধার নেমে গেছে, তবু ভালো করে ঠাউর করে দেখলাম, হ্যাঁ, একটা বেশ বড় মহাজনী নৌকা দাঁড়িয়ে যেন ঝিমুচ্ছে। দেখতে দেখতে ছিপ নৌকাটা সেই বড় নৌকার গায়ে গিয়ে ভিড়ল। দূর থেকে হইচই শোনা গেল, এমনকি দুবার বন্দুকের আওয়াজও শুনলাম। তারপর দেখলাম ছিপ নৌকাটা খুব তাড়াতাড়ি সেখান থেকে সামনে সরে পড়ল। কিন্তু বন্দুক চালালো কারা ঠিক বুঝলাম না। আমরাও আর দেরি না করে সেখান থেকে পিছিয়ে এসে কোনো মতে রাতটা নৌকোতেই কাটালাম। যা হোক, সে রাতে আর কিছু ঘটেনি, কিন্তু পরদিন শিবপুরের ঘাটে গিয়ে শুনি সাংঘাতিক কাণ্ড। ওই বড় নাওটা ছিল সদরের পুলিশের। কয়েকজন কয়েদি নিয়ে ওরা যাচ্ছিল নবাবগঞ্জের দিকে। পথে এই বিপত্তি, ডাকাইতের দল ভুল করে ওদের ওপর চড়াও হয়েছিল। তবে শুনলাম একজন পশ্চিমা জমাদার নাকি তলোয়ার চালিয়ে এক ডাকাতকে ভালোই জখম করেছে। তবে ডাকাতরাও তাকে ভালো ঠেঙিয়েছে, কিন্তু বন্দুকের আওয়াজ হতেই ভয় পেয়ে শেষে পালায়। এখন সদর থেকে পুলিশ আরো আসবে, তল্লাশি হবে, এত সহজে মিটবে না। শুনলাম আমাদের জমিদারের নায়েব নাকি দারোগার পুলিশের থাকা খাওয়ার ব্যবস্থা করছে। যদি সত্যি হয় তবে দেখে নিও, ওই নায়েবের কপালেও দুঃখ আছে। আর হ্যাঁ, মনে রেখো, এসব কথা পাঁচ কান করে নিজেদের বিপদ বাড়িও না, কি হতে কি হয় কে বলতে পারে। ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বৃদ্ধেরা সব বাড়ির পথ ধরলেন। গড়ের জঙ্গলেও তখন ঘোর আঁধার নেমেছে। কালী মায়ের মন্দিরে দু একটা মশাল জ্বালানো হয়েছে। ভোলা আর তার দলবল সবাই জড়ো হয়েছে সেখানে। সবার মুখেই দুশ্চিন্তার ছাপ। গজা জিজ্ঞেস করল, মাধাইয়ের অবস্থা এখন কেমন? ভোলা বলে উঠল, ভালো নয়। শিবে গেছে ওই মধু কবরেজের সন্ধানে, কিন্তু সে কবরেজকে পাওয়া খুবই মুশকিল। গজা জিজ্ঞেস করল, চোট কেমন? খুবই খারাপ। ওই পশ্চিমা জমাদার আচমকা তলোয়ার চালিয়ে দিল আর লাগলো মাধাইয়ের পিঠে। সে জমাদারকেও আচ্ছা করে গরু ঠ্যাঙান দিয়ে এসেছি, ওই হাতে আর তলোয়ার ধরতে হবে না। কিন্তু মাধাই মনে হয় আর বাঁচবে না। এদিকে পুলিশের হ্যাঙ্গাম শুরু হয়ে গেছে। পুলিশের কর্তারা তল্লাশি শুরু করে দিয়েছে। ওই লাউটা যে পুলিশের ছিল সে খবরটা তোরা আগে পেলি না? যোগও বলল, কি করে বুঝবো, সে ব্যাটারা সরকারি পোশাকে তো ছিল না। আমরা ভেবেছিলাম কোনো বড় মাইন্সের লাউ হবে, তাই তো হামলা করলাম। লাভ তো হলোই না, উল্টে পুলিশই হ্যাঙ্গাম শুরু হয়ে গেল। ভোলা বলল, এখন কিছুদিন চুপচাপ থাকাই ভালো হবে। এই ঘাটিতে সবাই একসাথে না থেকে ছড়িয়ে ছিটিয়ে থাক। আর হ্যাঁ, খবর পেলাম ওই গোসাইপুরের লায়েব নাকি পুলিশ কর্তারে খুব খাতির যত্ন করতেছে। সময় মতো আমরা ওই লায়েবের একটু যত্ন আত্তি করবো। তোরা কজন নানান বেশে লায়েব বাড়ি গিয়ে খোঁজ খবর নে দেখি ব্যাপারটা কদ্দূর গইতেছে। যোগও বলল, ঠিক আছে ওস্তাদ, ওই লায়েবের খবর লিখছি। সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। গোসাইপুরের জমিদারের কাছারি বাড়িতে নিকটবর্তী থানার দারোগা নিধু সামন্ত থানা গেড়েছেন। প্রতিদিন ভালো মন্দ খাওয়া দাওয়া চলছে, আর সন্দেহের বশে নিরীহ গরিব প্রজাদের ধরে এনে ধোলাই দেওয়াও চলছে, কিন্তু ডাকাতদের কোনো পাত্তা করা যাচ্ছে না। সেদিনও সকালে দারোগাবাবু বসে আছেন কাছারিতে, হাবিলদার আর দুজন চৌকিদারও সেখানে আছে। কিছু নিরীহ মানুষকেও ধরে আনা হয়েছে। দারোগাবাবু ভাবছেন কাঁকে দিয়ে সকালে ধোলাইটা শুরু করা যায়। এমন সময় একতারায় টুংটাং করতে করতে এক ফকির বেশি বাউলের আগমন ঘটল। জয় গৌর, জয় নিতাই। নিধু সামন্ত ধমকে উঠলেন, এই তোমার এখানে কি দরকার? বাউল বিনীতভাবে জানালো, আগে আমাদের গায়ে দারোগাবাবুর পদধূলি পড়লো, তাই ভাবলাম একবার
কর্তারে দেখে আসি। আমি গরিব মানুষ, যদি আপনারে গান শোনায় খুশি করতে পারি তাই। হয়েছে হয়েছে, এবার কেটে পড়ো তো বাপু। দারোগা বাবু ঝাঁঝিয়ে উঠলেন, কিন্তু বাউলের তাতে কোনো হেলদোল নেই। সে একতারা বাজিয়ে দিব্যি গান ধরে ফেলল। ও আমি একদিনও না দেখিলাম তারে, বাড়ির কাছে আরশিনগর। সবাই শুনতে লাগল। বাউল কিন্তু গান গাইতে গাইতে এদিক ওদিক দেখতেও লাগলো। তার চোখগুলো যেন মানুষজনকে ছাপিয়ে আরো অনেক কিছু দেখতে পেয়ে গেল। গান শেষ হতেই বাউল আর সেখানে দাঁড়ালো না, পাশের গ্রামের দিকে হাঁটা লাগালো। সেদিনই সদর থেকে দারোগার জোর তলব পড়ল, হাকিম ডেকে পাঠিয়েছেন। আশেপাশের আরো কিছু দারোগাও সেখানে হাজির হয়েছে। ম্যাজিস্ট্রেট স্যামুয়েল সাহেব যেন রাগে ফেটে পড়লেন। হোয়াটস দিস? হু ইজ দিস বোলা ডাকায়েত? এখনো তাকে ধরা গেল না কেন? I don't want any excuse. I have got direct order from Calcutta. By anyhow, this dacoit must be arrested. আমি 7 দিন সময় দিতেছি, তারপরে আপনাদেরকে বরখাস্ত করা হইবে। দারোগারা মুখ চুন করে ফিরে এলেন। সাধারণের ওপর অত্যাচার বেড়ে গেল, কিন্তু কেউ ভোলা ডাকাতের কোনো সন্ধান দিল না। কয়েকদিন পরের এক সন্ধ্যাবেলার কথা। তখন বর্ষাকাল প্রায় এসে পড়েছে। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাসের গতি খুব এলোমেলো। গোসাইপুরের জমিদারির পাশে এক ভগ্নপ্রায় মন্দিরে এক জটা জুটোধারী সন্ন্যাসী আশ্রয় নিয়েছেন। বিশেষ একটা কথা বলেন না। গাঁয়ের মানুষেরা কিছু ফলমূল এনে রেখে যায় তার কাছে, ভক্তি ভরে প্রণামও করে। কেউ বলে বাবা সাক্ষাৎ মহেশ্বর, কেউ বলে উনি হিমালয় থেকে নেমে এসেছেন। সারা দিনের পরে সন্ধ্যার সময় থেকে সে মন্দির একদম ফাঁকা হয়ে যায়। সেদিন জল ঝড় চলছে, মন্দির অন্ধকার, শুধু সন্ন্যাসীর সামনে ধুনির আগুনের লাল আভা দেখা যাচ্ছে। এমন সময় যেন অন্ধকার ফুঁড়ে দুজন লোক এসে মন্দিরে ঢুকল। সাধু বাবা বলে উঠলেন, গজা যোগ, এসেছিস? হ্যাঁ সর্দার। সব তৈরি তো? হাতিয়ার মশাল সব বাঁশবনে লুকিয়ে রেখে এসেছিস তো? হ্যাঁ ওস্তাদ, আমাদের সবাই ঠিক সময় বাঁশবনে এসে যাবে। বিশুয়া ওই জমিদার বাড়ির ঘোড়া রাস্তা বলে আগেই কাজের লোক হয়ে ঢুকে আছে, ওই পিছনের দরজা খুলে দেবে। কাছারি বাড়িতে ঢুকে ওই পর্যার দারোগাটার আগে মেরামত করব। কদিন আগে ওই বাড়ির ভিতরটা অনেকটা দেখে এসেছি বাউল বেশে গিয়ে, কোনো অসুবিধা হবে না, একবার তো ঢুকি তারপর। ঠিক আছে, ভোলা বলে উঠল, এখন আর কথা নয়, তোরা চলে যা, আমি সময় মতো যাচ্ছি। দুজনে উঠে অন্ধকারে মিলিয়ে গেল। তখন গভীর রাত। গোসাইপুরে জমিদার বাড়ির পাশের এক বাঁশ বাগানে জড়ো হয়েছে ভোলা ডাকাতের দল। যোগ, শিবে, গজা, খন্তা, হারান প্রভৃতি ওস্তাদ লাঠিয়ালদের ছাড়াও আরও আছে প্রায় 20-25 জন বাছাই করা লোক। ইতিমধ্যে তারা বাঁশ কেটে লাঠি সরকি বানিয়ে নিয়েছে। মশালগুলো লুকোনো জায়গা থেকে বার করে এনেছে। সব আয়োজন সারা হলে কালী পূজায় বসল ভোলা। এই কালী পূজা মূলত অস্ত্রের পূজা। জঙ্গলের মধ্যে পরিষ্কার একটু জায়গা বেছে নিয়ে সেখানে একটা পরিষ্কার কাপড় বিছিয়ে নিয়ে সবাইকে 2 সারিতে ভাগ করে দুদিকে বসতে বলল ভোলা। সেই কাপড়ের মধ্যে সবাই তাদের অস্ত্রশস্ত্র ও মশালগুলি বিছিয়ে রাখল। সঙ্গে রাখা হলো 1 ভাঁড় সর্ষের তেল। এইবার মনে মনে সিদ্ধেশ্বরী মা কালীকে স্মরণ করে সবাই প্রণাম করল। তারপর কাকে কি করতে হবে সেই দায়িত্ব ভালো করে বুঝিয়ে দিল ভোলা। নায়েব বাড়ির কে কোথায় থাকবে, কিভাবে পাহারা দেবে, মাল লুট করার পর কোথায় তারা যাবে, সব ভালো করে বুঝিয়ে দেওয়া হলে সর্ষের তেলের ভাঁড় থেকে আঙুলে করে তেল নিয়ে সবার কপালে একটা করে ফোঁটা দিল ভোলা সর্দার। ওটা কপালে পড়ার পর সবার মনোবল যেন আরও বেড়ে গেল। তারপর সবাইকে গুনে নিয়ে যারা একটু নতুন তাদেরকে ভোলা বলল, ভাই সব, মা সিদ্ধেশ্বরীর কৃপায় আজকেও আমরা ভালোভাবেই কাজ সম্পন্ন করব। যদি কেউ পিছনে পড়ে থাকো বা ধরা পড়ে যাও, কখনোই দোষ স্বীকার করবে না, কারো নাম নেবে না, এই শপথ নাও সবাই।
তারপর সবাই তৈরি হয়ে গেলে নায়েব বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সেই তেলের ভাঁড়টি এক আছাড়ে ভোলা ভেঙে ফেলল। সঙ্গে সঙ্গে সবাই হাঁকার দিয়ে উঠল, জয় মা সিদ্ধেশ্বরী, জয় মা কালী, জয় মা সিদ্ধেশ্বরী। সমস্ত দলটি বাঁশ বাগান থেকে বেরিয়ে রওনা হয়ে গেল। তখন আকাশে মেঘ অনেকটা কেটে পরিষ্কার হয়েছে। ভোলা মশাল জ্বালাতে নিষেধ করল। তারপর পায়ে পায়ে সবাই এগিয়ে চলল। অন্ধকারের মধ্যে সমস্ত দলটিকে যেন একটি লম্বা সরীসৃপের মতন দেখাচ্ছিল, যার লক্ষ্য গোসাইপুরের জমিদার বাড়ির কাছারি বাড়ি। সমস্ত দলটির আগে ভোলা সর্দার নিজে, তার হাতে একটি খোলা তলোয়ার, কাঁধে তীর ধনুক। কাছারি বাড়ির সামনে পৌঁছে ভোলা তার দলকে আগের নির্দেশ মতন দুভাগে ভাগ করে দিল। এক ভাগের দায়িত্ব রইল গজা আর যোগর হাতে, অন্য ভাগের দায়িত্ব ভোলা সর্দার নিজে নিল। ভোলার নেতৃত্বে দলটি চলল জমিদার বাড়ির পিছন দিকে। চুপচাপ সেখানে পৌঁছে ভোলা পেঁচার ডাক ডাকল। কিছুক্ষণ চুপচাপ। তবে কি বিশুয়া ঘুমিয়ে পড়েছে? ও দরজা না খুললে খুবই অসুবিধা হবে। একটু পরে সামান্য ক্যাঁচ আওয়াজ করে খিড়কির দরজাটা খুলে গেল। বিশুয়া, হ্যাঁ সর্দার। সব ঠিক আছে তো? সব ঠিক আছে সর্দার, চলে এসো। এক এক করে সবাই খোলা দরজা দিয়ে জমিদার বাড়ির ভিতরে ঢুকে পড়ল। ভোলা জিজ্ঞাসা করল, বিশুয়া, সেই দারোগাটা কোথায়? সামনের দিকে হাত দেখিয়ে বিশুয়া একটা ঘর দেখিয়ে দিল। সেটা কাছারি বাড়ির একটা ঘর। ৩-৪ জন মিলে সঙ্গে সঙ্গে সেই ঘরের দরজা ভেঙে ঘুমন্ত দারোগাকে আচমকা টেনে তুলে দড়ি দিয়ে ভালো করে বাঁধল। বাইরে থাকা হাবিলদারদেরও একই দশা হলো। চোখের সামনে এতগুলো বিভীষিকাময় ডাকাতকে দেখে দারোগার মুখ থেকে আওয়াজ আর বেরোয় না। সামান্য হেসে ভোলা বলল, এই যে দারোগা মশাই, অনেক নিরীহ মানুষকে দিনের পর দিন ধরে মেরেছ, আজকে তার বদলা। এখন বাধা অবস্থায় পড়ে থাকো, আগে ওই নায়েবকে দেখে আসি, তারপর তোমার ব্যবস্থা হবে। এই, একে খেয়াল রাখিস। দুজনকে পাহারায় রেখে ভোলা বলল, এইবার মশাল জাল, আকার দে। জয় মা সিদ্ধেশ্বরী, জয় মা কালী। মুহূর্তে গোটা জমিদার বাড়ি ডাকাতদের হাঁকারে কেঁপে উঠল। ঘুমন্ত নায়েবের ঘুম ছুটে গেল। জমিদার বাড়ির লেঠেলরা ছুটে আসার আগেই ভোলা সর্দারের নেতৃত্বে ডাকাতরা গিয়ে ঝাঁপিয়ে পড়ল। দেখতে দেখতে লেঠেলদের সঙ্গে ডাকাতদের খণ্ডযুদ্ধ বেঁধে গেল কাছারি বাড়ির প্রাঙ্গণে। দু একজন তার মধ্যেই ছুটে গিয়ে সামনের সদর দরজাটা খুলে দিল। সেখান দিয়ে ঝাঁপিয়ে পড়ল গজা আর যোগর দল। দুদিক থেকে এই আক্রমণে জমিদারের লাঠিয়ালেরা ভেবাচাকা খেয়ে গেল। দেখতে দেখতে তাদের হাতের লাঠি ছিটকে গেল, মার খেয়ে গড়াগড়ি খেতে লাগলো। তারপর তাদের সবাইকে বেঁধে ফেলা হলো। নায়েবকে তার শয্যা থেকে তুলে টানতে টানতে উঠোনে নিয়ে আসা হলো। এত ডাকাতদের চোখের সামনে দেখে তার তখন ভিড়মি খাওয়ার অবস্থা। তাকে বাঁধা হলো একটা থামের সঙ্গে। রক্তাক্ত খোলা তলোয়ার নায়েবের গলার সামনে ধরে ভোলা বলে উঠল, এইবার এটা শয়তান, এতদিন ধরে তোমার বজ্জাতি অনেক সহ্য করেছি, টাকা পয়সা কোথায় লুকিয়ে রেখেছ আগে বলো। নায়েবের মুখ থেকে কোনো সারা শব্দ বের হচ্ছিল না। কোনো রকমে বলল, আমার ঘরে ওই সিন্দুকের মধ্যে চাবি আমার কোমরে বাঁধা। কোমর থেকে চাবি নিয়ে দুজন চলে গেল নায়েবের ঘরে। বাকিরা জমিদার বাড়ির অন্য ঘরগুলিতে হানা দিল। এইবার সেই ঘরগুলি থেকে ক্রন্দন চিৎকার শুরু হলো। ভোলা হাত জোর করে বলল, মা জননীরা, আপনাদের কোনো ভয় নাই, কেউ আপনাদের কোনো অসম্মান করবে না। শুধু আপনাদের ওই গয়নাগুলি মায়ের পূজার জন্য আপনারা দান করুন। আমাদের লোকেরা যাচ্ছে, ওদের কাপড়ের মধ্যে আপনারা গয়নাগুলি ফেলে দিন, দিয়ে আপনাদের ঘরে চলে যান। দেখবেন কোনো গয়না যেন বাকি না থাকে। নিমেষের মধ্যে ভোলার লোকেদের হাতের বাড়িয়ে দেওয়া কাপড়ের মধ্যে গয়নাগাটি পড়তে লাগলো।
ওদিকে সিন্দুক থেকেও বিস্তর টাকা পয়সা পাওয়া গেল। গজা এসে বলল, সর্দার, ওদিকে তো পূব আকাশ ফর্সা হয়, এবার তো যেতে হয়, তাই এদের কি করা যায়? এদের ছাড়া চলবে না, এবার দারোগা দুটোকে বেঁধে নিয়ে চল, খালি নৌকায় উঠিয়ে ওদের কুমিরমারি খালের মধ্যে নিয়ে গিয়ে নৌকা সমেত ভাসিয়ে দিবি, তারপর যা হয়। বাকিরা যে অবস্থা আছে সে অবস্থায় পড়ে থাক। কাছারি বাড়ির এই ঘরগুলোতে আগুন দে, সব কাগজপত্র যেন পুরো ছাই হয়ে যায়। দেখতে দেখতে কাছারি বাড়িতে বিশাল আগুন জ্বলে উঠল। আবার হাহাকার উঠল লোকজনের মধ্যে। ভোলার লোকজন নায়েব আর দারোগাকে বেঁধে নিয়ে চলল কুমিরমারি খালের দিকে। খালে তখন ভাটার স্রোত চলছে। একটা ছোট নৌকার মধ্যে দুজনকে তুলে ভালো করে বেঁধে ভাসিয়ে দেওয়া হলো খালের জলে। দেখতে দেখতে স্রোতের মুখে হারিয়ে গেল নৌকাটা। ডাকাতের দলের মধ্যে আবার চিৎকার উঠল, জয় মা সিদ্ধেশ্বরী, জয় মা কালী, জয় ভোলা সরকারের জয়। তখন পূব দিক ফর্সা হয়ে এসেছে। আগেকার পরিকল্পনা মতো ভোলা তার দলবল নিয়ে গড়ের জঙ্গল থেকে অনেক দূরে সুন্দরবনের এক দুর্ভেদ্য অরণ্যের মাঝে কোনো এক অজানা ঘাটির দিকে রওনা দিল। এর পরের ইতিহাস আমাদের জানা নেই। সুন্দরবনের মাঝে কোন ঘাঁটিতে গিয়ে উঠল ভোলা সর্দার তা কেউ বলতে পারে না। এরপর কুমিরমারি খাল আর মালঞ্চ নদী দিয়ে বয়ে গেছে অনেক অনেক জল। পাল্টেছে নদীর দুপাশের রূপ, পাল্টেছে মানুষজন, কিন্তু আজও রয়ে গেছে সেই জটাধারীর মাঠ। আজও সেখানকার কোনো কোনো প্রাচীন মানুষের মুখে শোনা যায় ভোলা ডাকাতের গল্প।